ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল এবং টেস্ট দুটো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই প্রশ্ন অর্থাৎ ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো এর সম্পূর্ণ নোটস আলোচনা করব। সম্পূর্ণটা তোমাদের একদম জলের মতন বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ বুঝে যাবে এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে কী করে পাবে। আর এর আগে ইতিহাসের কিন্তু আমি মিথ আর লিজেন্ড কাকে বলে এবং তাদের ওই ইতিহাস পুনর্গঠনে তাদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এবং তার ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি, সেটা দেখে আসতে পারো। এবং উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো। সেই সাজেশনের সমস্ত প্রশ্ন কিন্তু এভাবেই একে একে আমি আলোচনা করে দেবো এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করছি। হ্যান্স জে মর্গানথভের মতে রাজনৈতিক ক্ষমতা হলো রাষ্ট্রীয় কর্তৃত্বের আধিকারিকদের নিজেদের মধ্যে এবং সাধারণভাবে তাদের সঙ্গে জনগণের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ককে বোঝায়। অর্থাৎ হ্যান্স জে মর্গানথাও কী বলছেন, তার মতে ক্ষমতা কী? ক্ষমতা হচ্ছে কি রাষ্ট্রীয় কর্তৃত্বের যে আধিকারিকরা আছে তাদের নিজেদের মধ্যে এবং তাদের সাথে যে জনগণ আছে তাদের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ক। নিয়ন্ত্রণমূলক বলতে বোঝায় যে কেউ কাউকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রণমূলক সম্পর্কে বোঝায়। রাষ্ট্রীয় কর্তৃত্বের আধিকারিক এবং সাধারণ জনগণের মধ্যে নিয়ন্ত্রণমূলক সম্পর্কটাই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। এটা হচ্ছে হ্যান্স জে মর্গানথাও বলেছেন। জোসেফ ফ্র্যাঙ্কেল বলেছেন যে অন্যের মন এবং কার্যকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত ফললাভের সামর্থ্যই হলো ক্ষমতা। অর্থাৎ জোসেফ ফ্র্যাঙ্কলিন কী বলছেন, তিনি বলছেন যে অন্যের মন এবং কার্যকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কন্ট্রোল করে যে কাজ বা নিজের ইচ্ছা বা নিজের কাজ করিয়ে নেওয়ার যে সামর্থ্য সেটাই হচ্ছে ক্ষমতা। আবার কার্ল ডয়েসের অভিমত হলো কি, তিনি কি বলছেন যে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে শক্তি হলো একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণকে তার নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করার সামর্থ্য। অর্থাৎ একটি রাষ্ট্র বা একটি দেশ অন্য দেশের যে আচরণ সেটাকে কন্ট্রোল করছে নিজের ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ নিজের ইচ্ছা হচ্ছে যে সেই সব কাজ করাবে বা এইসবভাবে সে অন্য দেশটা চলবে, সেই যে কাজটা করিয়ে নেওয়ার যে সামর্থ্য সেটাই হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, অতএব ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছামতো কাজ করতে অন্যদের বাধ্য করে। অর্থাৎ ক্ষমতা বলতে কী বোঝায়, যে অন্যকে, অর্থাৎ একজন ব্যক্তি আছে বা একজন রাষ্ট্র আছে, সে অন্যকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, অর্থাৎ তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে, তাকে দিয়ে তার যা ইচ্ছা সেটা কিন্তু তার উপর দিয়ে পূরণ করবে, অর্থাৎ কোনো না কোনো কাজ করাতে পারবে। সেই যে সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে নিয়ন্ত্রণ করছে, যে কন্ট্রোল করছে, তার ইচ্ছে মতো কি অন্যকে কাজ করাচ্ছে, যে তুমি আজকে এইটা করো, তুমি আজকে ওটা করো, সেটা হচ্ছে ক্ষমতা। আমি ধরো কাউকে নিয়ন্ত্রণ করছি, কন্ট্রোল করছি, আমি অন্যকে দিয়ে কোনো কাজ করাচ্ছি বা অন্যকে দিয়ে কিছু বলছি যে তুমি এটা করো, এটা এনে দাও, এইটাই করো, সেই যে আমি করছি, যে আমার সামর্থ্য, সেটাই হচ্ছে ক্ষমতা। এটাই কিন্তু বোঝা যাচ্ছে। অনেক সময় ক্ষমতা ও বল প্রয়োগকে অভিন্ন বলে মনে করা হয়, অর্থাৎ ক্ষমতা এবং বল প্রয়োগ, ঠিক আছে, ক্ষমতা এবং বল প্রয়োগকে অভিন্ন অর্থাৎ একই বলে মনে করা হয়, যে ক্ষমতা এবং বল প্রয়োগ দুটোই সেম। কিন্তু কৌলম্বিস ও উলফের মতে বল প্রয়োগের অর্থ সামরিক শক্তির প্রয়োগ। বল প্রয়োগের অর্থ সামরিক শক্তির প্রয়োগ, অর্থাৎ বল প্রয়োগ মানে কি? বল প্রয়োগ মানে সামরিক শক্তির প্রয়োগ। অর্থাৎ কাউকে দিয়ে কোনো কাজ করাবে বা কোনো দেশের ওপর যদি নিয়ন্ত্রণ আমরা আনতে চাই বা কোনো দেশকে আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাতে চাই, তাহলে কি আমরা সামরিক শক্তি অর্থাৎ মিলিটারিদের প্রয়োগ করবো, মিলিটারিদের নিয়ে যাবো, সেখানে গিয়ে তাদের নিজেদের বল অর্থাৎ নিজের শক্তি দেখাবো, তাই তোমরা আমার উপর কাজ করো, বা অন্যকে কন্ট্রোল করার জন্য আমি বল প্রয়োগ করবো, অর্থাৎ আমার শক্তি বেশি, আমার পাওয়ার বেশি, তাই তুমি আমার ওপর কোনো কথা বলতে পারবে না, আমি তোমাকে কাজ করাবো। সেটাই বলছি যে বল প্রয়োগ মানে হচ্ছে সামরিক শক্তির প্রয়োগ। কিন্তু বাস্তবে ক্ষমতার ধারণা অনেক বেশি বিস্তৃত। বল প্রয়োগ মানে শুধুই মাত্র কিন্তু যার শক্তি বেশি, পাওয়ার বেশি, সে কিছু করতে পারবে, অর্থাৎ সামরিক শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু বর্তমানে যে ক্ষমতার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই বিস্তৃত, এতটা সীমিত নয়। ক্ষমতা শুধু শক্তি প্রয়োগ বা শক্তির প্রয়োগের ভিত্তিকেই বোঝায় না, অর্থাৎ ক্ষমতা মানেই যে আমার শক্তি বেশি তাই আমি অন্যকে কন্ট্রোল করতে পারবো, সেটা কিন্তু নয়। ক্ষমতার কিন্তু আরও কিন্তু ব্যাপার আছে, সেটা কি দেখে নাও। আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ আলাপ আলোচনার মধ্যে বুঝিয়ে কাউকে আমি কন্ট্রোল করতে পারি। আমার যে পাওয়ার বেশি, ধরো আমার পাওয়ার বেশি, আমি বডি বিল্ডার, আমার পাওয়ার বেশি, অন্য একজন আছে তার কিছুই নেই, সে পাওয়ার কম, সেটা কিন্তু বল প্রয়োগ হবে, আমি তার উপর যদি নিয়ন্ত্রণ, সেটা বল প্রয়োগ হবে। কিন্তু ক্ষমতা কিন্তু ব্যাপারটা আলাদা। ক্ষমতা হচ্ছে বল প্রয়োগ, তো বল প্রয়োগ প্লাস তোমাদের যে আলাপ আলোচনা, কারোর সাথে আমি আলাপ আলোচনা করছি, কথা বলছি ভালো করে, সেভাবে কিন্তু কারোরকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি।
তারপর হচ্ছে অর্থনীতি সাহায্য প্রদান, কাউকে আমি টাকা পয়সা দিয়ে নিজের কন্ট্রোলে আনতে পারি, আমি কাউকে টাকা দিচ্ছি, তাকে দিয়ে আমি নিজের কাজ করাচ্ছি, সেটাও কিন্তু আমার একটা ক্ষমতা। সহযোগিতা ও মতাদর্শের মেলবন্ধনের মধ্যে ইতিবাচক ও হিংসা বর্জিত নীতির অনুসরণকেও বোঝায়। অর্থাৎ সহযোগিতা মতাদর্শের মেলবন্ধনের ইতিবাচক এবং হিংসা বর্জিত নীতির অনুসরণকেও বোঝায়। অর্থাৎ হিংসা বর্জিত বিভিন্ন নীতি আছে, তাকে আমি অনুসরণ করছি, বা আমার কোনো নীতি আছে, আমি তাকে সে অনুযায়ী আমি তাকে অনুপ্রেরণা দিচ্ছি, সেই অনুযায়ী আমি তাকে কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে, তো বল প্রয়োগের ক্ষমতাটা কিন্তু ভিন্ন, অনেকে বলছেন, কিন্তু সেটা কিন্তু ক্ষমতার কিন্তু ব্যাপারটা বা ক্ষমতার যে ধারণা সেটা কিন্তু অনেকটা বিস্তৃত। অর্থাৎ ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে করা যাবে, আলাপ আলোচনার জন্য ভাবে করা যাবে, অর্থনীতির সাহায্য প্রদানের মাধ্যমে করা যাবে। ক্লিয়ার? তো এই হলো ক্ষমতা কাকে বলে, ক্ষমতা বলতে কী বোঝায় সেটার একটা ধারণা। এবার চলে আসি উপাদানসমূহ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো উপাদান কী কী আছে ক্ষমতার। প্রথমেই হচ্ছে ভৌগোলিক উপাদান। মর্গ্যানথাউয়ের মতে সবচাইতে স্থায়ী যে উপাদানটির ওপর একটি জাতির শক্তি নির্ভর করে সেটি হলো ভূগোল। একটা জাতি, একটা দেশ যদি বলি, একটা রাষ্ট্র যদি বলি, রাষ্ট্রের যে ক্ষমতা সবচেয়ে বেশি নির্ভর করে কিসে, তার ভৌগোলিক উপাদানে। সেটা কিন্তু হ্যান্স জে মর্গ্যানথাউ বলছেন যে সবচাইতে একটা যদি দেশের, একটা রাষ্ট্রের যদি ক্ষমতা নির্ভর করে, একটা শক্তি নির্ভর করে, সেটা কিন্তু তার ভূগোল, অর্থাৎ যে তার ভৌগোলিক উপাদানগুলো কী কী আছে তার উপর কিন্তু নির্ভর করে। যার ভৌগোলিক উপাদান যত বেশি ভালো থাকবে, সেই রাষ্ট্র বা সেই দেশ সেটা কিন্তু তত বেশি ক্ষমতা বা শক্তিশালী হবে। জাতীয় শক্তির নিয়ন্ত্রক হিসেবে ভৌগোলিক শক্তির গুরুত্বকে মুখ্যত 4 ভাগে ভাগ করা যায়। কী কী দেখে নিই একবার। অবস্থান দেখো, অনুকূল ভৌগোলিক অবস্থানের উপর একটি দেশের জাতীয় শক্তি ও আন্তর্জাতিক রাজনৈতিক কর্তৃত্ব নির্ভর করে। অর্থাৎ একটি দেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ একটা দেশ পৃথিবীর মধ্যে কোথায় অবস্থান করছে, তার অবস্থানটা কোথায় আছে, সেই অনুযায়ী কিন্তু অনেক দেশের, সেই অনুযায়ী কিন্তু যে দেশের শক্তি নির্ভর করে, জাতীয় শক্তি কিন্তু নির্ভর করে যে একটা দেশ কোথায় অবস্থান করছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সমুদ্র বেষ্টিত হওয়ায় ইউরোপ বা এশিয়ার কোনো রাষ্ট্রের পক্ষে সহজে ওই দেশকে আক্রমণ করা সম্ভব নয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশটা আছে, আমেরিকা, সেটা কিন্তু একদম সমুদ্র বেষ্টিত, অর্থাৎ চারিদিকে সমুদ্র। তাই কিন্তু সহজেই কোনো দেশের পক্ষে কিন্তু হট করে আক্রমণ করাটা কিন্তু অতটা সহজ নয়। সেটা কিন্তু যেহেতু তার অবস্থানটা সমুদ্র বেষ্টিত অবস্থান আছে, মানে এমন জায়গায় অবস্থান আছে চারদিকে সমুদ্র, সেক্ষেত্রে কিন্তু সেটা তার কিন্তু একটা অ্যাডভান্টেজ, যাতে কিন্তু অন্য দেশ তাকে কিন্তু সহজেই আক্রমণ করতে পারবে না। অবস্থানগত সুবিধার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী ও শক্তিশালী স্কুল ও বিমান বাহিনী গড়ে তুলেছে। অর্থাৎ অবস্থানগত সুবিধার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কি নৌবাহিনী আছে, অর্থাৎ নেভি ভালো আছে, শক্তিশালী স্কুল, বিমান বাহিনী, এয়ারফোর্স, এগুলো কিন্তু ভালোভাবে গড়ে তুলেছে। ইংলিশ প্রণালী ব্রিটেনকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে যেমন রক্ষা করেছে, পাশাপাশি শ্রেষ্ঠ বাণিজ্যিক শক্তি হিসেবে ব্রিটেনকে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ গ্রেট ব্রিটেনের যে ইংলিশ প্রণালী আছে সেটা কিন্তু তাকে শত্রুর হাত থেকে রক্ষা করছে, প্লাস তার পাশাপাশি কি তাকে একটা শ্রেষ্ঠ বাণিজ্য, সেটার পাশাপাশি তাকে কি শ্রেষ্ঠ বাণিজ্য, তো বাণিজ্যের জন্য কিন্তু সেটা তাকে আরও হেল্প করছে। অর্থাৎ অবস্থানটা বুঝতে হবে যে অবস্থানটা কোথায় আছে, কোন দেশের অবস্থানটা যার যত ভালো থাকবে, অনুকূল থাকবে, সে কিন্তু ততই কিন্তু শক্তিশালী হবে। বাণিজ্যের দিক থেকে শক্তিশালী হোক, কিংবা তোমাদের অন্য দেশের আক্রমণের হাত থেকে সে রক্ষা পাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সে শক্তিশালী। তারপরে দেখো, ভারতবর্ষের সীমান্তকে হিমালয় পর্বত সুরক্ষিত করছে, কিন্তু বাণিজ্যিক কর্মকাণ্ড, অর্থাৎ তুমি যদি ভারতের ম্যাপটা ভালো করে ফলো করো তো দেখতে পারবে ভারতের যে উপরের দিকে হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বত ভারতকে কিন্তু সুরক্ষিত করছে, কিন্তু তার পাশাপাশি সেই হিমালয় পর্বত থাকার কারণে ভারতের যে বাণিজ্যিক কর্মকাণ্ড আছে, বাণিজ্যিক যে কর্মকাণ্ডগুলো আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেই হিমালয় পর্বতের রয়েছে, যাই কিন্তু বাণিজ্যিক সেই আদান প্রদানটা কিন্তু ঠিকঠাক করে হয় না, কিন্তু আবার ভারতকে সুরক্ষিতও করছে। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু অবস্থানে সেগুলো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে বর্তমানে পারমাণবিক অস্ত্র বলে বলীয়ান রাষ্ট্রগুলি যদি পারস্পরিক বিবাদে শক্তি প্রদর্শনের পরিস্থিতিতে ভেসে সেক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ পারমাণবিক যে বোমা আছে, অ্যাটমিক বোম আছে, সেই অস্ত্র বলে, মানে যার কাছে বেশি পারমাণবিক বোম আছে, সেক্ষেত্রে যদি রাষ্ট্রগুলি একটা রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রকে যদি শক্তি প্রদর্শন করে যে আমি বেশি শক্তিশালী, সেক্ষেত্রে কিন্তু ভৌগোলিক অবস্থানের কোনো রকম গুরুত্ব থাকে না। অর্থাৎ ভৌগোলিক অবস্থান যাই থাকুক না কেন, যার কাছে যদি পারমাণবিক অস্ত্র বেশি থাকে, অর্থাৎ যার পারমাণবিক অস্ত্রের বল বেশি থাকে, সে কিন্তু শক্তিশালী হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো ভৌগোলিক অবস্থানের কোনো গুরুত্ব থাকবে না। নেক্সট যে ভৌগোলিক অবস্থানের যে পয়েন্ট আছে 2 নম্বর, আয়তন। একটি দেশের আয়তনের ওপর সেই দেশের জাতীয় শক্তি বহুলাংশে নির্ভরশীল বলে অনেকে মনে করেন। আয়তন মানে একটি দেশ কত বড়, একটি দেশ যত বড় তার শক্তি শক্তিশালী, ওটা অনেকে মনে করেন যে একটি দেশ যত বড় হবে তার শক্তি বা তার জাতীয় শক্তি কিন্তু ততটাই বেশি হবে।
সেটা কিন্তু অনেকে মনে করে। অবশ্য সেই দেশের ভূপ্রকৃতি ও খনিজ সম্পদ, জলবায়ু, রাজনৈতিক স্থিতাবস্থা, জাতীয়তাবোধ ইত্যাদি অনেক বিষয়ের ওপর কিন্তু শক্তিশালী জাতীয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রস্তুত করে। অর্থাৎ শুধুমাত্র যে একটা রাষ্ট্র বড় হবে সেক্ষেত্রে সে শক্তিশালী হয়ে উঠবে সেটা কিন্তু নয়। সে রাষ্ট্রের মধ্যে তার ভূপ্রকৃতি কেমন আছে, খনিজ সম্পদ কেমন আছে, জলবায়ু কেমন, রাজনৈতিক স্থিতাবস্থা কেমন আছে, অর্থাৎ রাজনীতিটা ঠিকঠাক চলছে কি না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নির্ভর করে একটা দেশের শক্তিশালী হওয়ার ওপরে। শুধুমাত্র যে একটা দেশ বড় হলে শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু কখনোই নয়। নেক্সট পয়েন্ট হলো ভূপ্রকৃতি। ভৌগোলিক উপাদানের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো জনবসতির ঘনত্ব। জনবসতির ঘনত্বটা কি? এটা কোনো নির্দিষ্ট জায়গার পার স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ বসবাস করছে সেটাই হচ্ছে জনবসতির ঘনত্ব। অর্থাৎ কোনো জায়গায় জনবসতির ঘনত্ব বেশি হতে পারে, কম হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাত, আবহাওয়া, মাটির উর্বরতা প্রভৃতি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিক। দেশের মধ্যে পাহাড়, পর্বত, নদ-নদী, মরুভূমি প্রভৃতির আধিক্য থাকলে দেশের বাণিজ্যিক কার্যকলাপ, রাজনৈতিক যোগাযোগ এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অর্থাৎ কোনো দেশের মধ্যে যদি বেশি বা অনেক পাহাড় থাকে বা অনেক নদ-নদী থাকে, মরুভূমি থাকে, সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক কার্যকলাপ অর্থাৎ ঠিকঠাক বাণিজ্য করা যায় না, বাণিজ্যিক কার্যকলাপ করা যায় না। একটা যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক যোগাযোগ কিন্তু ঠিকঠাক হয় না, বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেক্ষেত্রে ভূপ্রকৃতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। জলবায়ু। একটি দেশ শক্তিশালী জাতীয় রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে কি না তা বহুলাংশে নির্ভর করে তার জলবায়ুর ওপর। যেমনি নাতিশীতোষ্ণ এলাকায় হলেও একটি দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক প্রভৃতি ক্ষেত্রে উন্নতির আদর্শ জলবায়ু। অর্থাৎ নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, এই যে জলবায়ুটা, এই জলবায়ুর যেই দেশে রয়েছে এই জলবায়ুটা, সেই দেশে কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক ক্ষেত্রে উন্নত। এবং যেই দেশে কিন্তু জলবায়ু ঠিকঠাক নয়, অর্থাৎ যে দেশে খুব গরম বা সে দেশে সারাদিন বৃষ্টি হতে থাকে, সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে, বাণিজ্যিক কাজের ক্ষেত্রে বলো, রাজনৈতিক কাজের ক্ষেত্রে বলো, সেখানে কিন্তু অনেকটাই বাধার সৃষ্টি হয়। সেক্ষেত্রে জলবায়ু কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান ক্ষমতার ক্ষেত্রে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, এগুলো হচ্ছে 1 নম্বর পয়েন্টে যে সাব পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট, অর্থাৎ ভৌগোলিক উপাদানের সাব পয়েন্টগুলো বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক সম্পদ। দেখো, সাধারণত প্রাকৃতিক সম্পদ বলতে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, মাটির উর্বরতা ইত্যাদিকে বোঝায়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলে কোনো দেশ জাতিশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ বলতে প্রথমে কী বোঝায় বলে দিলাম, যে কৃষি সম্পদ অর্থাৎ কৃষি কাজের বলে উৎপন্ন হয় সেই সব সম্পদ। খনিজ সম্পদ অর্থাৎ খনিজ সম্পদ বলতে কী বোঝায়, কয়লা, লোহা, এইসব যে খনিজ যেই দেশে যত বেশি থাকে সেগুলো হচ্ছে খনিজ সম্পদ। তারপরে বনজ সম্পদ, তারপরে প্রাণীজ সম্পদ, মাটির উর্বরতা ইত্যাদিকে বোঝায়। এবং এই সব জিনিসপত্র যেই সমস্ত দেশের মধ্যে বেশি থাকে সেই সব দেশ কিন্তু নিজেকে একটা শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। প্রাকৃতিক সম্পদের মধ্যে কৃষি সম্পদ সর্বাধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কৃষি সম্পদ কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সমস্ত সম্পদের মধ্যে। কৃষি সম্পদের মধ্যে খাদ্যদ্রব্যের গুরুত্ব সবচেয়ে বেশি, এবং কৃষিজ দ্রব্য কিন্তু অনেক রকম হতে পারে, সেক্ষেত্রে খাদ্যদ্রব্য একটা তার পার্ট, এবং খাদ্যদ্রব্যের গুরুত্বটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব। কারণ রাষ্ট্র যদি খাদ্যে স্বয়ংপূর্ণ হতে পারে তাহলে জাতিশক্তি হিসেবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারে। রাষ্ট্র খাদ্যে যদি স্বয়ংপূর্ণ হতে পারে, স্বয়ংপূর্ণ হতে বলতে নিজের খাদ্য নিজেদের উৎপাদন করতে পারছে। অর্থাৎ একটা মানুষের বা একটা রাষ্ট্রের মধ্যে খাদ্যের জন্য যেই সমস্ত কৃষিজ সম্পদ দরকার হয়, সেই সমস্ত কৃষি সম্পদ যদি নিজেরাই উৎপন্ন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অন্য রাষ্ট্রের প্রতি তাকে নির্ভর হতে হবে না। তাই কিন্তু সে নিজেকে একটা জাতিশক্তি হিসাবে বা একটা ক্ষমতাশীল রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অনেক রাষ্ট্র আছে যেখানে কিন্তু যেরকম খাদ্যর কৃষি সম্পদগুলো দরকার হয় সেগুলো কিন্তু থাকে না, তাই কিন্তু সে অন্য রাষ্ট্রের প্রতি অনেকটা নির্ভরশীল। ঠিক আছে, আর যেই রাষ্ট্রের কাছে নিজেদের কাছে কিন্তু যেই সমস্ত কৃষি সম্পদগুলো উৎপন্ন করার ক্ষমতা রয়েছে তারা কিন্তু নিজেকে জাতিশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। খাদ্যের পাশাপাশি রাষ্ট্রকে শিল্পোন্নত এবং সামরিক শক্তিসম্পন্ন হতে হবে। শুধুমাত্র কৃষি সম্পদ থাকলেও শক্তিশালী হওয়া যায় না, সেক্ষেত্রে তাকে কিন্তু শিল্পোন্নত অর্থাৎ শিল্পে কিন্তু অনেক উন্নত হতে হবে, প্লাস তার কাছে কিন্তু কি সামরিক শক্তিটা কিন্তু ভালোভাবে থাকতে হবে, অর্থাৎ ভালো করে মিলিটারি থাকতে হবে। সমস্ত প্রাকৃতিক সম্পদের যথাযথ প্রয়োগ ঘটিয়ে একটি প্রতিষ্ঠিত শিল্পোন্নত দেশ হিসাবে রাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে যেগুলো যথাযথ প্রয়োগ ঘটিয়ে, প্রাকৃতিক সম্পদ থাকলেই হবে না, যেগুলো কিন্তু যথাযথ প্রয়োগ ঘটাতে হবে, সেগুলো ভালো করে ইউজ করতে হবে। সেগুলো ইউজ করে শিল্পোন্নত দেশ হিসাবে নিজেকে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে একটি রাষ্ট্র, যদি তার কাছে প্রাকৃতিক সম্পদ পর্যাপ্ত পরিমাণে থাকে। নেক্সট, জনসংখ্যা। দেশের জনসংখ্যা বেশি হলে সেই দেশের প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ ও সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভবপর হয়।
দেশের নিরাপত্তার জন্য শক্তিশালী সেনাবাহিনী গঠন করা সম্ভব হয়। অর্থাৎ জনসংখ্যা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কারণ কোনো একটা দেশে প্রাকৃতিক সম্পদ ভরপুর আছে, প্রচুর আছে, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদকে ইউজ করার মতন যে শ্রমিক নেই বা মানুষ নেই, তাহলে সেই সম্পদ থেকে লাভটা কী হবে? এবং যদি যে দেশের জনসংখ্যা বেশি হয় সেই দেশের জনসংখ্যার মাধ্যমে কিন্তু কি একটা খুবই শক্তিশালী মিলিটারি বা সৈন্যবাহিনী বানানো যায়, তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে, তো এখানে সেটাই হচ্ছে যে সম্পদ থাকলেই হয় না, সেই সম্পদটাকে কিন্তু ইউজ করতে হবে। এবার যেই একটা দেশ আছে, যেই দেশে সম্পদ প্রচুর আছে কিন্তু সেই দেশে জনসংখ্যা নেই, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পদটাকে ঠিকঠাক করে ইউজ করতে পারবে না। তাই সম্পদ, প্রাকৃতিক সম্পদ থাকলেও জনসংখ্যা নেই, তাই কিন্তু সে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকবে। চাই যেই দেশে প্রাকৃতিক সম্পদ যথাযথ আছে এবং জনসংখ্যাও যথাযথ আছে, সে কিন্তু নিজেকে অনেকটাই সবল করতে পারবে। কিন্তু গুণগত দিক থেকে বিচার করে বলা যায়, দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে বা সম্পদের ব্যবহার প্রকৃত মানসিকতা বা ক্ষমতা না থাকলে দারিদ্র্য, অশিক্ষা, অপুষ্টি, বেকারি ইত্যাদি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যদি আমরা দেখি যে কোনো জায়গায় কিন্তু সম্পদ যা আছে তার থেকে জনসংখ্যা বেশি, সেক্ষেত্রে কিন্তু সেই দেশে দারিদ্র্য, অশিক্ষা, অপুষ্টি এগুলো কিন্তু দেখা দেয়। কারণ সম্পদ বেশি নেই কিন্তু জনসংখ্যা বেশি, যে জনসংখ্যার যে একটা একটা নিড আছে যে তার এত জিনিস লাগবে বা এতটা খাদ্য লাগবে প্রতিদিন, সেটা কিন্তু পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেই দেশে দারিদ্র্য এবং অশিক্ষা কিন্তু দেখা দেয়। তারপর দেখো শিল্পোন্নতি। বর্তমান পৃথিবীতে শিল্পায়নকে কোনো একটি দেশের অগ্রগতির সূচক হিসেবে গণ্য করা হয়। পামার ও পারকিন্স শিল্পায়নের জন্য প্রযুক্তিগত দক্ষতাকে জাতীয় সমৃদ্ধির অন্যতম উপাদান বলে উল্লেখ করেছেন। মর্গানথাওয়ের বক্তব্য অনুযায়ী সামরিক দিক থেকে দেশকে শক্তিশালী করে প্রস্তুত করার জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সামরিকভাবে ভারী শিল্পের বিকাশ অপরিহার্য। অর্থাৎ একটি দেশকে কিন্তু জাতিশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তাকে কিন্তু শিল্পোন্নত অবশ্যই হতে হবে। শিল্পোন্নত হতে হবে, প্রযুক্তিগত দক্ষতা কিন্তু তাকে দেখাতেই হবে অবশ্যই, তাহলে কিন্তু সে দেশ জাতিশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। তারপরে সামরিক ব্যবস্থা। জাতীয় শক্তি হিসাবে একটি দেশের অবস্থান সঠিক সামরিক প্রস্তুতির ওপর নির্ভরশীল। একটি দেশ যে একটি জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে, একটি দেশ তার অবস্থান সঠিক সামরিক প্রস্তুতির ওপর নির্ভরশীল। অর্থাৎ যার সামরিক প্রস্তুতি যতটা ভালো থাকবে, সে কিন্তু সেই জায়গায় কিন্তু স্ট্যান্ড করবে, সেই জায়গায় কিন্তু অবস্থান করবে জাতীয় শক্তি হিসাবে। যার যত ভালো সামরিক বাহিনী, সে কিন্তু ততই উপরে যাবে। এটা কিন্তু সামরিক অবস্থার উপর নির্ভরশীল করছে। যোগ্য নেতৃত্ব, যুদ্ধবিগ্রহ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা, প্রশিক্ষিত সক্ষম সামরিক বাহিনী জাতীয় শক্তির অন্যতম উপাদান। অর্থাৎ যোগ্য নেতৃত্ব, অর্থাৎ যে ক্যাপ্টেন বা যোগ্য নেতৃত্ব, সামরিক বাহিনী থাকলেই হবে না, কিন্তু তাকে নেতৃত্ব ভালো করে দিতে হবে। ভালো করে তার প্রযুক্তিগত যে নতুন নতুন মেশিন বা নতুন নতুন কোনো টেকনোলজি আছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। প্রশিক্ষাটা ভালো করে দিতে হবে, শিক্ষাটা ভালো করে দিতে হবে, সক্ষম হতে হবে কোনো মিলিটারিকে। শুধুমাত্র সামরিক বাহিনী থাকলেই হবে না, সেই সামরিক বাহিনীটা কতটা যোগ্য, তাদের মধ্যে কতটা প্রযুক্তি, নতুন নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে এবং তার মধ্যে তাকে কতটা নেতৃত্ব বা ঠিকঠাক করে নেতৃত্ব দেওয়া হচ্ছে কি না, সেই উপর কিন্তু নির্ভরশীল। শুধুমাত্র মিলিটারি থাকলেই হবে না, মিলিটারিটা কিন্তু যোগ্য হতে হবে। যদিও বর্তমানে মানব সমাজকে যুদ্ধ, ধ্বংস ইত্যাদি থেকে সুরক্ষিত রাখতে পারমাণবিক অস্ত্র নিবৃত্তকরণের নীতি গ্রহণ করার কথা বলা হয়, তবু কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না থাকলে সেই রাষ্ট্রের সুরক্ষা মজবুত থাকে না। অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিবৃত্তকরণ নীতি গ্রহণ করা হয়েছে, তবুও কিন্তু কোনো রাষ্ট্রের মধ্যে যদি পারমাণবিক অস্ত্র না থাকে বা কোনো রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না হয়, সেটা কিন্তু নিজেদের সুরক্ষা মজবুত করতে পারে না বা সুরক্ষা কিন্তু মজবুত থাকে না। পারমাণবিক অস্ত্র থাকতে হবে, তাহলে কিন্তু কোনো রাষ্ট্র মজবুত হবে। জাতীয় নেতৃত্ব, সুযোগ্য, দূরদর্শী, ব্যক্তিত্বসম্পন্ন নেতৃত্ব জাতীয় শক্তির বিভিন্ন উপাদানের মধ্যে সঠিক সমন্বয় সাধন করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকে শক্তিশালী হিসেবে রাষ্ট্রকে গড়ে তুলতে পারেন। অর্থাৎ সুযোগ্য নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সুযোগ্য যদি না হয়, সেই দেশটা কিন্তু কোনো সময় জাতীয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা বলো, যদি ক্যাপ্টেন যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই টিম ভালো করে খেলতে পারবে না। যতই ভালো ভালো প্লেয়ার থাকুক, ক্যাপ্টেন্সি কিন্তু খুব জরুরি। ক্যাপ্টেন যদি ভালো না হয়, তেমনই কিন্তু দেশের যদি প্রধানমন্ত্রী বা যে দেশের লিডার, সেই যদি ভালো না হয়, তাহলে কিন্তু দেশটাকে ঠিকঠাক করে চালাতে পারবে না। যদি দেশের লিডার দূরদর্শী না হয়, অর্থাৎ দূরের ভবিষ্যৎ চিন্তা করতে না পারে, যে আজকে আমি একটা ডিসিশন নিচ্ছি, সেই ডিসিশনের জন্য ভবিষ্যতে কী হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, সেটা যদি তার না থাকে, সেটা কিন্তু কখনোই কোনো দেশ যতই শক্তিশালী সম্পন্ন হোক, যতই মিলিটারি হোক, যতই যাই হোক কেন, কিন্তু সে কিন্তু যদি ঠিকঠাক করে ইউজ না করতে পারে, একটা দেশের লিডার তো সেই সমস্ত জিনিস ইউজ করে, যে দেশের প্রাকৃতিক সম্পদ বলো, জনসংখ্যা বলো, সেগুলো যদি ঠিকঠাক করে ইউজ না করতে পারে, দূরদর্শী না হয়, তাহলে কিন্তু সেই দেশটা কখনোই একটা শক্তিশালী দেশ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে না।
দেশের সরকার তথা নেতৃত্ব সুদক্ষ দূরদর্শী হলে প্রাকৃতিক সম্পদ ইত্যাদির অপ্রতুলতা সত্ত্বেও দেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ইত্যাদির বিবেচনাপূর্বক সামর্থ্যের ভিত্তিতে এমন বৈদেশিক নীতি স্থির করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারে। অর্থাৎ যদি দেশের যদি নেতৃত্ব বা দেশের যে লিডার যদি ভালো হয়, সেই দেশে যদি ভালোভাবে প্রাকৃতিক সম্পদ নাও থাকে বা ভালো বেশি জনসংখ্যা নাও থাকে, সে কিন্তু এমন এমন যে নীতি গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু সেই দেশটা নিজেকে নিজে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। যদিও যাদের দেশে কিন্তু সেই সমস্ত জিনিস না থাকে। আবার অনেক দেশের এমনও লিডার আছে তারা কিন্তু অতটা লিডার মানে ঠিকঠাক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, বা তাই সেই দেশে কিন্তু সব পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদও আছে, পর্যাপ্ত পরিমাণে মিলিটারি আছে, জনসংখ্যা আছে, কিন্তু লিডারটাই ভালো না বা লিডারটা দূরদর্শী না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেই দেশটা ভালো হতে পারে না। যদিও তার কাছে সমস্ত জিনিস থাকলেও, উপাদানগুলো থাকলেও, সে কিন্তু আগে এগোতে পারে না। আবার অনেক দেশে কিন্তু না থাকলেও লিডার যেহেতু ভালো, লিডার যেহেতু দূরদর্শী, সে কিন্তু সেই দেশটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। ঠিক আছে, সেমন কিন্তু অনেক উদাহরণ আছে অনেক দেশের। যাই হোক, কূটনীতি। হ্যান্স জে মর্গানথাউ কূটনীতিকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করে বলেছেন যে কোনো দেশের সরকার যে পররাষ্ট্রনীতি অর্থাৎ ফরেন যে পলিসি, ফরেন পলিসি, বৈদেশিক নীতি যে গ্রহণ করে, সেটা কিন্তু সঠিক রূপায়ণের দায়িত্ব কূটনীতিবিদদের হাতে। অর্থাৎ কোনো দেশ একটা অন্য দেশের সাথে যে বৈদেশিক নীতিগুলো গ্রহণ করে, সেগুলো কিন্তু যে সঠিক রূপায়ণ, তার সঠিক যে কার্যকর হবে কি না, বা সে একটা বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে কিন্তু কূটনৈতিক যারা থাকে ডিপ্লোম্যাটস, তাদের কিন্তু ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে নিজেদের দেশের সম্পর্কের স্থায়িত্ব, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সরকারের গৃহীত জাতীয় আন্তর্জাতিক নীতি যথাযথ প্রচার, বিশ্ব জনমত গঠন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে সংযোগ বৃদ্ধির ব্যাপারে যথাযথ ভূমিকা পালনের প্রয়োজনীয় চুক্তির খসড়া তৈরি ও কার্যকরী করার ব্যবস্থা বহুলাংশে কূটনীতিদের ওপর নির্ভর করে। অর্থাৎ বিদেশি রাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্কটা বাড়ানো, বা বিদেশের কোনো নীতি গ্রহণ করা, নিজেদের পুরো বিশ্বে নিজেদের তুলে ধরা, নিজেদের দেশকে তুলে ধরা এবং সঠিক নীতি গ্রহণ করা, সেটা কিন্তু অনেকটাই কূটনীতিকদের হাতে থাকে। যে নিজের দেশকে বিশ্ব মাঠে যে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবে, অন্য দেশের সাথে কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কোন দেশের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক রাখতে হবে, সেগুলো কিন্তু অনেকটাই কূটনীতিকদের হাতে থাকে। বা চুক্তি খসড়া, কোনো একটা দেশের সাথে আমি চুক্তি করছি কোনো একটা ব্যাপারে, সেটা কতটা ভালো হবে, আগে গিয়ে দেশের পক্ষে সেটা কার্যকর হবে বা কার্যকর হবে না, সেগুলো কিন্তু অনেকটাই কূটনীতি যারা আছে তাদের উপর কিন্তু নির্ভর করে। তারপর দেখো লাস্ট যেটা আছে সামাজিক উপাদান। একটি রাষ্ট্রের মধ্যে জাতপাত, উপজাতিগত, ধর্মগত, বর্ণগত, ভাষাগত নানান প্রকার সামাজিক উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাই একটি যথার্থ শক্তিশালী দেশ হিসেবে তখনই আত্মপ্রকাশ করা সম্ভব যখন সংশ্লিষ্ট দেশের জনগণ ওই সব কাঠামোর মধ্যে থেকেও জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে। অর্থাৎ বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতের মানুষ বসবাস করে, বর্ণের বিভিন্ন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতপাতের মানুষ বসবাস করে, বিভিন্ন বর্ণগত অর্থাৎ কালো, সাদা, ভাষাগত বিভিন্ন ভাষা, বাংলা, হিন্দি, তেলেগু, তামিল বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে। যদি কোনো একটা দেশকে যদি ঠিকঠাক জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে কিন্তু এইসব মানুষদের নিজেদের কিন্তু এক হতে হবে। এক হয়ে কি দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে। যে নিজেদের স্বার্থ আমি রাখবো, আমরা বাংলা বলি যে আমরা বাঙালিদের সাপোর্ট করবো বা বাঙালিরা আগে যাবে সেই ভাবনাটা রাখবো, সেটা কিন্তু নয়। নিজেদের দেশকে কিন্তু আগে রাখতে হবে, তারপরে কিন্তু যা হবে। সেটা যদি কোনো দেশের জনগণরা করে বা কোনো দেশের কিন্তু মধ্যে থাকে, সেই দেশ কিন্তু জাতীয় শক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ভালো করে করতে পারবে। তো এই ছিল ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি বিশ্লেষণ করো সম্পূর্ণ নোটস বুঝিয়ে দিলাম। এর পিডিএফ তোমরা ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে গেলেই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশান 8 মার্কের সাজেশান দিয়েছি, সেই সমস্ত প্রশ্নগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর সেই সমস্ত সাজেশানে যে সমস্তগুলো প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্ন কিন্তু একে একে আলোচনা করা হবে।